can get me back home safe. I'm very drunk. ওনাকে দেখতে পাই একটু টলমলো অবস্থায়। I know. With that. Can you help me with that? I know you are drunk, beta. Please keep quiet. I will take you. গাড়ি চলার সাথে সাথে উনি হয়তো নিজের অবস্থা সম্পর্কে আরও ভালো বুঝতে পারেন, তো তখন বারবার সাহায্যের জন্য উনি বলেন আমাকে যে আঙ্কেল প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দেবেন। Uncle, how will I go back home? My mom. I will take you home. I will take you home. আমি ওনাকে এবং যাত্রাপথে ওনার মাকে দুজনকেই খুব ভালোভাবে আশ্বস্ত করি এবং অ্যাসিওর করি যে আমি অবশ্যই তাকে বাড়ি পৌঁছে দেব। Uncle, কথা বলুন। আমি নিয়ে আসছি ওকে, আমি বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে আপনাকে কল করে দেবো, আপনি তখন বলবেন, ঠিক আছে? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি পৌঁছে দিচ্ছি। দিনের শেষে আবার সেই মাথায় এটাই আছে যে আমি যদি এই অবস্থায় না নিই আর তারপরে কিছু যদি হয়। Thanks for helping me out. I would have It's my duty. ওই দিন আমার দায়িত্বটা হয়তো আর কিছুটা বেশি বেড়েছিল, আমার কাঁধে একটা অন্যরকম ভার ছিল সেই রাত্রে। There. You can lock it from there. আউটসাইড Yeah. আর ইউ ওকে? Yeah, I am. শিওর? Yeah. যাত্রার শেষে আমি তাকে বাড়ি পৌঁছে দিয়ে ইভেন বাড়ির ভিতর পর্যন্ত পৌঁছে দিয়ে তার বাড়ি লক করে তারপরে আমি সেখান থেকে ফিরেছিলাম সেই রাত্রে। ঠিক কি হয়েছিল জানতে চাইব। রাত যেটা আমরা ক্রিসমাস ইভ বলে জানি, তো সেই রাত্রে সবাই একটু উৎসবের মেজাজেই থাকে, আর যেহেতু এই সমস্ত দিনগুলো আমাদের একটু কাজ ভালো হয়, চেষ্টা করি একটু লেট নাইট পর্যন্ত কাজ করার কিছু এক্সট্রা উপার্জনের আশায়। সেই দিনও ঠিক তার ব্যতিক্রম ছিল না। এবার বুকিং যেরকম আমাদের কাছে সাধারণত আসে, আমি সেদিন বুকিংটা নিই র্যাপিডো থেকে, র্যাপিডো অ্যাপ থেকে। বুকিংটা সাউদার্ন অ্যাভিনিউ থেকে, সাউথ কলকাতা থেকে এক্সট্রিম নর্থ এয়ারপোর্ট চত্বরের একটা বুকিং ছিল। তো বুকিং নেওয়ার পরেই আমি ওনাকে দেখতে পাই একটু টলমলো অবস্থায়। তো সেই অবস্থায় আমি চেষ্টা করছিলাম, প্রথমে একবার মাথায় হয়তো এসছিল যে বুকিংটা নিয়ে তারপরে অসুবিধায় পড়বো না তো, অসুবিধা হবে না তো কোথাও একটা। তো দিনের শেষে আবার সেই মাথায় এটাই আছে যে আমি যদি এই অবস্থায় না নিই আর তারপরে কিছু যদি হয়, হয়তো পরে নিজেকেই ব্লেম করব। তো এত কিছু না ভেবে আমি তাকে গাড়িতে নিই। গাড়ি চলার সাথে সাথে উনি হয়তো নিজের অবস্থা সম্পর্কে আরও ভালো বুঝতে পারেন, তো তখন বারবার সাহায্যের জন্য উনি বলেন আমাকে যে আঙ্কেল প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দেবেন, আমি বাড়ি যেতে চাই, আমার মা আমাকে মারধর করবে না হলে। আমি ওনাকে এবং যাত্রাপথে ওনার মাকে দুজনকেই খুব ভালোভাবে আশ্বস্ত করি এবং অ্যাসিওর করি যে আমি অবশ্যই তাকে বাড়ি পৌঁছে দেব। আর ঠিক সেটাই হয়। যাত্রার শেষে আমি তাকে বাড়ি পৌঁছে দিয়ে ইভেন বাড়ির ভিতর পর্যন্ত পৌঁছে দিয়ে তার বাড়ি লক করে তারপরে আমি সেখান থেকে ফিরেছিলাম সেই রাত্রে। তো এই যে এক্সপিরিয়েন্স হলো, সেখানে দাঁড়িয়ে এর আগে এই ধরনের শহর কলকাতায় কোনোদিনও হয়েছে? মদ্যপ অবস্থায় লোক তো পেয়েছি অবশ্যই, এখন ছেলে মেয়ে উভয়ই থাকে, কিন্তু সেদিন যেন আমার মনে হয়েছিল দায়িত্বটা আরও কিছুটা বেড়ে যায়, কারণ মেয়েটার বারবার একটা রিকোয়েস্ট, আর ওইরকম একটা উৎসবের মেজাজের এই রাত। আর গত 1 বছর ধরে আমরাও শহর কলকাতায় কিছু জিনিস ঘটনা যেমন আমাদের ঘটে গেছে, সেগুলোর দিক থেকেও চিন্তাভাবনা করলে ওই দিন আমার দায়িত্বটা হয়তো আর কিছুটা বেশি বেড়েছিল, আমার কাঁধে একটা অন্যরকম ভার ছিল সেই রাত্রে। তো সেই জন্যই আরও একটু এক্সট্রা কেয়ার করে, হয়তো এটা আমার ডিউটি কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া, কিন্তু সেদিন আমাকে একটু আলাদাভাবে দেখতে হয়েছিল জিনিসটাকে, যার জন্যই এটা করা। এই ধরনের একটুখানি মানে মদ্যপ অবস্থায় মানুষজন ওঠা বা এই ধরনের বিষয়গুলো তো কমন, কিন্তু আজকালকার দিনে খুব একটা ভরসা করা যায় না মানুষকে। তবে সে জায়গায় দাঁড়িয়ে কি বলেছিলেন আমরা ভিডিওতে দেখেছি, তবুও একবার জানতে চাইবো যে কি কথোপকথন হয়েছিল, প্রথমে কি বললেন এবং ঠিক তারপর তিনি কি বলছিলেন এবং কিভাবে পৌঁছে দিলেন। তিনি প্রথমে শান্তই ছিল, এবার কিছুটা জার্নি যাওয়ার পর যখন উনি রিয়েলাইজ করছেন যে উনি ঠিক নেই, সেই জায়গা থেকেই ওনার আমার প্রতি একটা অনুরোধ বলুন আর যাই বলুন যে আমাকে বাড়ি পৌঁছে দিন আঙ্কেল, আমি বাড়ি যেতে চাই। মা মারবে, একটা মায়ের প্রতিও ভয় আছে, বাড়িতে মা বাবা আছে হয়তো, তো বারবার রিকোয়েস্ট করা যে আমাকে বাড়ি পৌঁছে দিন, আমি বাড়ি যেতে চাই, আমার অবস্থা ঠিক না। আমি ওকে বারবার অ্যাসিওর করছিলাম যে তুমি একটু শান্ত থাকো, গাড়িতে থাকো, আমার সাথে আছো, অসুবিধা নেই, চিন্তার কিছু নেই। মায়ের জন্য বারবার কথা বলতে, আপনারা ভিডিওতে যেটা দেখেছেন কথা বলছে, ফোনটা আমারই ছিল, ও নিজের ফোনে চার্জও ছিল না যে মায়ের সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, তো সেই অবস্থায় আমি আমার ফোনটাই দিই, আমি মায়ের নাম্বারটা বলো, আমি ফোনটা লাগিয়ে কথা বলি। তো প্রথমে ওই কথা বলার চেষ্টা করে, কিন্তু খুব একটা কথা বলতে না পেরে ওর মাও বুঝতে পারে তার অবস্থা সম্পর্কে। তো মা তখন বলে যে ওনাকে ফোনটা দে। তো তখন ওনার মায়ের সাথে আমার কথা হয়, আমি ওনাকে অ্যাসিওর করলাম যে আমরা
অমুক জায়গায়, তখন আমরা মোস্ট প্রবাবলি বেঙ্গল কেমিক্যালের কাছে ছিলাম। তো ওনাকে আমি লোকেশনটা দিলাম যে আমরা অমুক জায়গায় আছি, বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে আপনাকে ফোন করবো, আপনি প্লিজ একটু নিচে আসবেন, আমি ওনাকে পৌঁছে দেবো, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তে আমি পৌঁছে দিচ্ছি। তো তারপরে সেটাই হয়েছিল আর কি। কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন এবং আপনার এই যে টেটের যে গল্প, টেট উত্তীর্ণ হয়েছেন বা এখনো সুযোগ হয়নি, এই বিষয়টা নিয়ে জানতে চাইবো, আপনার বিষয়ে জানতে চাইবো। টেট উত্তীর্ণ আমি 2014 টেট, যেটা 2016 রেজাল্ট আউট হয়ে 17 নিয়োগ হয়, সেই টেট। এবার সেটা কি হয়েছিল আমাদের সবার জানা। তো তারপর পরের টেটে আমি পার্টিসিপেট করতে পারিনি, আমার ডিএলএড ট্রেনিং ছিল না, যেটা একটা শিক্ষক হতে গেলে যে মিনিমাম যোগ্যতাটা দরকার, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা আমার ছিল না, সেটা আমি 2020-22 ব্যাচে কমপ্লিট করি। আর 22 সালেই একটা রিক্রুটমেন্ট সরকার তথা শিক্ষা পর্ষদ চালু করে। তো সেই রিক্রুটমেন্টের পার্ট আমি ছিলাম। রিক্রুটমেন্টের পার্ট থাকায় খুব ছোট্ট একটা আইনি সমস্যায়, যেটা শিক্ষা পর্ষদের ভুলেতেই আমরা আটকে যাই। একটা সংখ্যক 12,000 একটা ভ্যাকেন্সি রিলিজ করেছিল, সেখান থেকে 9,000কে 2024 সালের ফেব্রুয়ারি মাসে নিয়োগ দেওয়া হয়। আর আমাদেরকে একটা আইনি জটিলতায় আটকে দেওয়া হয়, বা আমরা আটকে যাই বলুন। সেই আইনি জটিলতা দীর্ঘ সুপ্রিম কোর্টে লড়াই করতে করতে আমরা সেই লড়াইটা কাটিয়ে উঠি হলো 2025-এর 4 এপ্রিল। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট শুনানিতে নির্দেশ দেন যে বাকি যে নিয়োগটা 12,000-এর যে 9,000 নিয়োগ হয়েছিল আর বাকি 3,000-এর নিয়োগটা কমপ্লিট করতে। 3,000 ভ্যাকেন্সি, আমরা ক্যান্ডিডেট আছি মাত্র 2500 জন, মানে সবার চাকরি হয়ে যাওয়ার কথা সেই জায়গায়। তো দীর্ঘদিন আমরা নিয়োগ পেলাম না। নিয়োগ না পেয়ে বাধ্য হয়ে আমাদেরকে আবার সুপ্রিম কোর্টে যেতে হলো আদালত অবমাননার একটা মামলা করতে, যেটা আমরা গত আগস্ট মাসে করি 2025-এর। তার জাজমেন্ট আসে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। সেপ্টেম্বরের 12 তারিখ আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেন যে আগামী 42 দিনের মধ্যে এই অর্ডারটা তোমরা কমপ্লাই করো। সেটাও কোনোভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি। আমরা আবার সুপ্রিম কোর্টে গেলাম দ্বিতীয়বার কন্টেম্প করতে, যেটা খুব রেয়ার মামলা একটা, মানে এটা দেখা যায় না যে আদালত অবমাননার মামলা সেটাও দ্বিতীয়বার করে করতে হচ্ছে। আমরা সেটাও করলাম। গত ডিসেম্বরের 15 তারিখ আবার জাজমেন্ট আসে আগামী 9 জানুয়ারির মধ্যে অর্ডারটা পুরোপুরি কমপ্লাই করে তার একটা কাউন্টার এফিডেভিট সুপ্রিম কোর্টে জমা করতে। এখনও পর্যন্ত সেই প্যানেল বলুন, নিয়োগ বলুন, আমাদের কাছে অধরা। আগামী 9 তারিখের মধ্যে কি হবে আমরা জানি না, তা নাহলে হয়তো 9 তারিখে গিয়ে কোর্টে আবার দেখা হবে শিক্ষা পর্ষদের সাথে আমাদের। একেবারে। এবং এই গাড়ির পেশায় কবে থেকে আসা, কবে থেকে গাড়ি চালানো, কোথায় থাকেন, কিভাবে জীবনযাপন হয়? কলকাতায় আমার বাড়ি হলো মূলত বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানের কালনা থানায়। আমি থাকি বালিগঞ্জ আর ভবানীপুরের বর্ডার এরিয়ায় বলতে পারেন, শরৎ বোস রোডের কাছে। সেখানে আসা 2012 সাল আমার এইচএস। 2012 সালে বর্ধমান থেকে এইচএস কমপ্লিট করে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে। আচ্ছা। সিকিউরিটি গার্ডের কাজ করতে করতে তারপরে 2-3 মাসে আমরা দেখলাম এখানে নাইটে কলেজ হয়, আমাদের এগুলো ধারণা ছিল না, গ্রামের ছেলে যেহেতু। তো এখানে নাইটে কলেজ হওয়া দেখে ইচ্ছা গেল আবার পড়াশোনাটা একটু চালিয়ে যাই। তো সকালে সিকিউরিটি গার্ডের ডিউটি আর রাত্রে কলেজ। তো এই কলেজ আর এই সিকিউরিটি গার্ডের কাজ করতে করতে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বিভিন্ন কি নিয়ে গ্র্যাজুয়েশন করেছিলেন? গ্র্যাজুয়েশন আমি হিউম্যানিটিসে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, শ্যামাপ্রসাদ কলেজ। সেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর বিভিন্ন সরকারি এক্সামগুলো দিতে থাকা, বেশ কিছু এক্সাম ক্লিয়ার হয়, তার সাথে এই টেটটাও ছিল। আর শিক্ষাগত একটা স্বপ্ন ছিল শুরু থেকেই, যার জন্য ফোকাসটা এদিকে বেশি ছিল। তো সেটা হয়নি, হয়তো আমার ব্যর্থতা, যাই হোক। তারপর সরকারের থেকে আমি মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে স্কলারশিপ পাই। সেই স্কলারশিপে আমার ডিপ্লোমা ইন আপনার আইটি, আর একটা ডিপ্লোমা হয় আপনার ডেস্কটপ পাবলিশিংয়ে। আচ্ছা। তারপরে যেহেতু শিক্ষক হওয়ার একটা স্বপ্ন ছিল, তাই তার একটা কোয়ালিফিকেশান দরকার। তো আমি সেই ডিএলএডটা তখন করে নিই, ওই সময় 2020-22 ব্যাচে। সেই ডিএলএড করার পর এবার দীর্ঘদিন যখন চাকরি, সিকিউরিটি গার্ডের মাইনে আমরা শহরতলিতে কত আমরা মোটামুটি সবাই জানি। সেই পয়সায় আমার ছোট ভাই, তার পড়াশোনা, বাবা মা, বাড়িতে পরিবার চালানো একটু সমস্যা হচ্ছিল। তো যার জন্য আমাকে একটু ইনকামের রাস্তা অন্যরকম ধরতে হতো। তো যেহেতু মা থাকেন বাড়িতে একা, তো আমি এই অফিস কাছারি বা কর্পোরেট যেটা আমরা বুঝি, সেই কাজে আমি যুক্ত হতে একদমই চাইনি, কারণ তার একটা বাঁধা ধরা লাইফস্টাইল আছে। আমি ইন্ডিপেন্ডেন্টলি আলাদাভাবে কিছু একটা করার চেষ্টা করেছিলাম। তো যেহেতু গাড়ি চালানোটা আমার জানা ছিল, তো তাই আমি একটা গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করি। আর তখন গতিধারা বলে একটা লোন হতো পশ্চিমবঙ্গ সরকারের। তো সেই গতিধারা থেকেও সরকার থেকে আমি 1 লক্ষ টাকার একটা সুবিধা পেয়ে থাকি। সেই সাবসিডি নিয়ে আর নিজে থেকে কিছু পয়সা দিয়ে লোনে গাড়িটা নিয়ে তারপরে
2020 সালের করোনার পর থেকে আমার এই ট্যাক্সি চালানোর যাত্রা শুরু। ফলে সে জায়গায় দাঁড়িয়ে জীবনে তো অনেক স্ট্রাগল করেছেন এবং নিশ্চয়ই বন্ধু বান্ধব অনেক কিছু রয়েছে। এই যে কোয়ালিটি, যখন আমরা কথা বলি যে একটা মহিলাকে সম্মান করা বা একটা মহিলাকে সম্মান জানানো, এই বিষয়গুলো মানে মনের মধ্যে কবে থেকে আসলো, বা ছোটবেলা থেকেই কি এই শিক্ষাটা বাবা মায়ের থেকে পাওয়া? মনের মধ্যে কোনো একটা পার্টিকুলার সময় থেকে না, এগুলো আসলে বলতে একটা পারিবারিক শিক্ষা বলতে পারেন। আমি এর জন্য বাবা মা বা আমার গ্রাম যেখান থেকে আমি বড় হয়েছি, আমাদের টোটাল পরিবেশটাই হয়তো এরকম ওই জায়গার। তো সেইখান থেকেই পাওয়া, আর স্পেশালি বাবা মা যে আমাদের পারিবারিক শিক্ষা যেটা আমরা বলে থাকি, এই সমস্ত কাজগুলো পুঁথিগত বিদ্যার থেকেও বড় পারিবারিক শিক্ষাটা কাজে লাগে একেবারে। সেখান থেকেই বাড়িতে আমারও কিছু, আমার নিজের বোন নেই বাট আমার কাজিনরা আছে, তাদের সাথে বড় হওয়া, ওঠা বসা, তো সেই জায়গাগুলো সেখান থেকেই এসছে একরকম বলতে পারেন। আগামী দিনে কি বার্তা দিতে চান যারা এই মুহূর্তে ট্যাক্সি চালাচ্ছে, ক্যাব চালাচ্ছে? অনেকে অনেক অসৎ পথ নেন, অনেকে অনেক খারাপ কাজ করেন, অনেকে বিভিন্ন ধরনের বিষয়ে জড়িয়ে পড়েন। শুধুমাত্র ক্যাব চালানো বা ট্যাক্সি চালানো নয়, সব ক্ষেত্রেই বিষয়টি রয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে এটা তো সত্যি যে সম্মান শুধুমাত্র এটাই বোঝা যায় কোথাও গিয়ে, আপনার যে কার্যকলাপ বা আপনি যেটা করে দেখিয়েছেন সেখানে বোঝা যায় যে কোথাও গিয়ে সম্মান কিন্তু মানুষের চরিত্রের মধ্যেই রয়েছে। হ্যাঁ, এটা সত্যি। এবার শুধুমাত্র আমি ক্যাব চালকদের কথা বলবো না, একেবারেই সবার সমস্ত। যদি সমাজ আজকে আনসেফ মেয়েরা মনে করে, তাহলে হয়তো আমাদের পুরুষদের দেখি আঙুলটা তোলা হয়। তাহলে সে আমার ক্যাব চালাক বা কেউ অন্যান্য প্রফেশনে থাক, আমি শুধু এইটুকুই বলবো যে যেটা আমি করেছি খুব বেয়ার মিনিমাম। মাকে যখন আমি প্রথমবার বলি ঘটনাটা যে এরকম এরকম হয়েছে, তো আমার মায়ের রিয়াকশন কিচ্ছু ছিল না। বললো আমিও দেখেছি, কিন্তু এটা এরকম দেখার কিছু নেই, তোকে তো এটাই করতে হতো, তুই তো এটাই করতিস। তখন আমি বুঝতে পারলাম যে সত্যি খুব বেশি কিছু করিনি হয়তো। তাই সবার প্রতি এইটুকু অনুরোধ যে আমরা যদি পুরুষরা, ছেলেরা যদি একটু এফোর্ট দিই, খুব সামান্যটুকু, আমার যেটা কর্তব্য আমি করেছি, তার সাথে আমাকে শুধু একটু এক্সট্রা কেয়ার করতে হয়েছে ওই রাত্রে। একেবারে। তো এই এফোর্টটুকু যদি আমরা সবাই দিই, তাহলে আমাদের এই সমাজটা হয়তো মেয়েদের জন্য আরও একটু নিরাপদ হয়ে ওঠে। এইটুকুই বার্তা দেবার। একেবারে। এই মুহূর্তে আমরা শুনলাম এবং আমরা যাত্রা করছি মুন্না আজিজ মল্লিক তার গাড়িতে, এবং স্ট্রাগল ছিল তার জীবনে, অনেক কিছু পেরিয়ে তিনি এই মুহূর্তে গাড়ির চালক হয়েছেন। কিন্তু তিনি যে কীর্তি করে দেখিয়েছেন, যে বলা যায় যে মহিলাদের প্রতি যে সম্মান তিনি দেখিয়েছেন বা অন্যদের চোখ তিনি খুলে দিয়েছেন, সেটার থেকে স্পষ্ট একটি বার্তা কোথাও গিয়ে আসছে যে সম্মানটা শুধুমাত্র পড়াশোনা করলে বা শুধুমাত্র শিক্ষাগতভাবে আসে না, পারিবারিক প্রচেষ্টা, তার চরিত্র, সেখান থেকেও কিন্তু সম্মান বেরিয়ে আসে। এবং সেটাই একটা বড় উদাহরণ কিন্তু একেবারে আমাদের মুন্না আজিজ মল্লিক। ক্যামেরায় শুভজিতের সঙ্গে অনির্বাণ, আজ তাক বাংলা, কলকাতা।